যারা শিল্প উদ্যোক্তা তারা মনে করেন যে সস্তা শ্রমিক যদি ব্যবহার করা হয় তাহলে মুনাফা বাড়বে। এই বদলানো এবং পরিবর্তিত বিশ্বে যে জাতীয় চাহিদার প্রয়োজন শ্রমিকের এবং দক্ষতার, এবং আমাদের দেশেও সেইটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না। স্যার, আমাদের বৈষম্য দিন দিন বাড়ছে। এই বৈষম্যের সাথে আসলে দক্ষতা উন্নয়নের কোনো সম্পর্ক রয়েছে কিনা? আমরা বৈষম্যকে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে না দেখে রাজনৈতিক দিক থেকেও দেখা দরকার, কারণ সেখানেও কণ্ঠস্বরের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অংশগ্রহণের স্বাধীনতার মধ্যে বৈষম্য আছে। আগামী বছরের শেষ দিকে বাংলাদেশ এলডিসির কাতার থেকে বের হয়ে যাচ্ছে। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে হলে দক্ষতা উন্নয়ন করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের শিল্প কারখানায় সস্তা শ্রমিককেই তাদের মুনাফার কারণ হিসেবে দেখা হয়। আবার বিদেশে যে আমরা জনশক্তি রপ্তানি করছি, তাদের বিপরীতে যে রেমিটেন্স আসছে তার গড়ও এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম। কেন এমনটা হচ্ছে? দক্ষতা নিয়ে বিভিন্ন সময় বা বছরের পর বছর ধরে কথা হচ্ছে, এখন পর্যন্ত কেন আমাদের শিক্ষা ব্যবস্থা দক্ষতা উন্নয়নে কাজ করতে পারছে না? ওয়েলকাম টু স্টার কানেক্টস, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। দেশের এই মানব সম্পদ উন্নয়ন নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। স্যার, এই যে আপনারা বছরের পর বছর ধরে দক্ষতা উন্নয়নের কথা বলছেন আপনারা, কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত শিল্প কারখানায় আসলে শ্রমিককে সস্তা শ্রমিক হিসেবেই দেখা হয়। এটা কেন? আমার মনে হয় যে এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে যারা শিল্প উদ্যোক্তা তারা মনে করেন যে সস্তা শ্রমিক যদি ব্যবহার করা হয় তাহলে মুনাফা বাড়বে। কিন্তু আরেকটা দিক তারা সবসময় ভুলে যান যে শ্রমিক সস্তা হতে পারে, কিন্তু শ্রমিকের উৎপাদনশীলতা যদি কম হয়, তার মূল্য সংযোজন করার যদি ক্ষমতা যদি কম হয়, তাহলে কিন্তু মুনাফা ঠিক থাকবে না। তা আমার মনে হয় যে এই সস্তা শ্রমিক এই জাতীয় একটা মনোভাব না নিয়ে বরং দক্ষতা উন্নয়ন, শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ানো এবং এমন সমস্ত কর্মকাণ্ড শিল্প উৎপাদনে ব্যবহার করা উচিত যেখানে মূল্য সংযোজন অনেক বেশি। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিই, যেমন পোশাক শিল্পের কথা আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু পোশাক শিল্পে আমরা যে ধরনের কাজ করি, অর্থাৎ বাংলাদেশে যে জাতীয় কাজ করা হয়, তার মূল্য সংযোজন কিন্তু অনেক কম, এবং সেখানে সস্তা শ্রমিক নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেখানে তাদের উৎপাদনশীলতাও কম। এর বিপরীতে আপনি যদি আজকের ভিয়েতনামে দেখেন, তাহলে দেখা যাবে যে শ্রমিক অত সস্তা নয়, কিন্তু যেখানে তাদের মুনাফা বেশি আসে এবং যেখান থেকে তাদের লাভ বেশি হয় সেটা হচ্ছে যে শ্রমিকের উৎপাদনশীলতা অত্যন্ত বেশি, প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, এবং সেই সঙ্গে সঙ্গে এমন সব কাজ পোশাক শিল্পের মধ্যেও তারা বেছে নিয়েছেন যেখানে মূল্য সংযোজনের একটা সুযোগ অনেক আছে। তো আগামীতে যদি বাংলাদেশ তাদের শিল্প উৎপাদনের দিকে যায়, শিল্প উৎপাদন বাড়াতে চেষ্টা করে, তাহলে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে কোন কোন জায়গায় আমরা বেশি মূল্য সংযোজন করতে পারবো, এবং দ্বিতীয়ত সেই জায়গায় যদি আমরা শ্রমিককে ব্যবহার করতে চাই তাহলে সেই শ্রমিকের দক্ষতা কোন জায়গায় যেতে হবে। এটা আরও গুরুত্বপূর্ণ হয়েছে আপনার প্রথমে যে কথাটি আপনি বলেছেন যে আমরা স্বল্পোন্নত দেশের কাতার ছাড়িয়ে এখন মধ্যম স্তরে যাচ্ছি। তো তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা এখন যে সমস্ত সুবিধে পাই, শুল্কের সুবিধে, অনুদান, এগুলো কিন্তু আমরা পাবো না। তখন আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। সেই প্রতিযোগিতায় আমাদের শ্রমিক যদি দক্ষ না হয়, উৎপাদনশীল না হয়, এবং আমাদের পণ্য সামগ্রী যদি উচ্চতর মূল্য সংযোজন সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। একদিকে আমরা দেখছি যে নিয়মিত আমাদের শিক্ষিত বেকারের পরিমাণ বাড়ছে, অন্যদিকে আমাদের শিল্প কারখানার উদ্যোক্তারা বলছেন যে তাদের যেই পরিমাণ দক্ষ জনশক্তি দরকার সেটা তারা পাচ্ছেন না। আসলে গ্যাপটা আসলে কোথায় স্যার? আমাদের শিক্ষা ব্যবস্থা কেন দক্ষ যে জনশক্তি দরকার সেটা কেন করতে পারছে না? আপনার প্রশ্নের দুটো ভাগ আছে, আমি প্রথম ভাগটার উত্তর প্রথম দেই। সেটা হচ্ছে যে শিল্প উদ্যোক্তারা যে ধরনের দক্ষতা তাদের দরকার সেটা বদলায় বলতে আমি এটা বোঝাচ্ছি যে যখনই মনে করুন যে চাহিদা বদলাচ্ছে বিশ্বের বাজারে, দেশের মধ্যে একটা স্তরের পণ্য থেকে আরেকটা উন্নততর স্তরের পণ্যে যখন তারা উৎপাদন করেন, তখন যে ধরনের শ্রমিক, যে ধরনের দক্ষতা, সেটা কিন্তু বদলে যাচ্ছে, ক্রমান্বয়ে বদলে যাচ্ছে। এখন
এর যোগান আসছে কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে। এবং যে কথাটি আপনি বললেন যে শিক্ষিত বেকার, এখন শিক্ষিত কিসে শিক্ষিত? এমন অনেক বিষয় আছে যেখান থেকে আসলে আপনি শিক্ষা প্রাপ্ত হতে পারেন, সনদ প্রাপ্ত হতে পারেন, কিন্তু বাজারে তার চাহিদা নেই, উৎপাদনে তার চাহিদা নেই। আমি কোনো বিষয়ের নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এমন সব বিষয় আছে যেখান থেকে আপনি উচ্চতম সনদ পেয়েও বিশ্ববিদ্যালয় থেকে বার হওয়ার পরে আপনি দেখছেন যে আপনার চাকুরির বাজার অত্যন্ত সীমিত। তো তাহলে পরে চাহিদা এবং যোগান এটার মধ্যেই যে শুধু একটা ফারাক আছে তা নয়, চাহিদার প্রকৃতি এবং যোগানের প্রকৃতি এটার মধ্যেও এক ধরনের ফারাক আছে। তো এই ফারাকের কারণেই আমরা অনবরত শুনতে পাচ্ছি যে শিল্প উদ্যোক্তারা বলছেন যে আমাদের যে সমস্ত চাহিদা আছে আমরা সেই রকমের যোগান পাচ্ছি না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বহু সময় শিল্প উদ্যোক্তারা বাইরে থেকে সেই দক্ষতাটা নিয়ে আসেন। ব্যবস্থাপনার দিকে দক্ষতা, প্রযুক্তির দিক থেকে দক্ষতা, প্রকৌশলীর দিক থেকে দক্ষতা বাইরে থেকে নিয়ে আসেন। তো সেখানে যেহেতু একটা শূন্যতা আছে, সেই শূন্যতাটার কারণে এখানে আমরা একটা ফারাক দেখতে পাচ্ছি। এখন কথাটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি ওই জাতীয় দক্ষতা তৈরি করতে পারছে যেটা শিল্প উদ্যোক্তারা যাদের প্রতি চাহিদা আছে? না, পারছে না এই কারণে যে আবারও যেহেতু শিল্পের প্রকৃতি বদলাচ্ছে, চালচিত্র বদলাচ্ছে, বিশ্ববাজারে চাহিদা বদলাচ্ছে, আপনার শিক্ষা ব্যবস্থাকে তো বদলাতে হবে। যেমন আজকে আমরা সবাই জানি যে তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তিগত যে সমস্ত পণ্য এগুলো অত্যন্ত বেড়ে গেছে। আজকে তথ্য প্রযুক্তিগত যে সমস্ত রপ্তানি সারা বিশ্বে, সেটা সাধারণ পণ্যের রপ্তানির চাইতে 3 গুণ হারে বাড়ছে। তো এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার পাঠক্রমের দিকে যদি আপনি দেখেন, পাঠ্যসূচির দিকে যদি আপনি দেখেন, শিক্ষণ পদ্ধতি এবং জানার পদ্ধতির দিকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এগুলোর আসলে তেমন কোনো সংস্কার হয়নি। আপনাদের সময় বা তার আগে, তারপরে যেটা ছিল, আমাদের সময় যেটা ছিল, তার মধ্যে কিন্তু একটা স্থবিরতা রয়ে গেছে। তো যার ফলে হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম, পাঠ্যসূচি, শিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ পদ্ধতি, শিক্ষকের প্রশিক্ষণ প্রাপ্তি, এগুলো এত পুরনো জায়গায় রয়ে গেছে যে এই বদলানো এবং পরিবর্তিত বিশ্বে যে জাতীয় চাহিদার প্রয়োজন শ্রমিকের এবং দক্ষতার, এবং আমাদের দেশও, সেইটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না। স্যার, আমাদের ভোকেশনাল যে ইনস্টিটিউশন, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই না যে মানুষের মধ্যে একটা সোশ্যাল ট্যাবু আছে বোধহয়। এটা নিয়ে আপনি কিছু বলবেন কিনা, যে আমাদের ভোকেশনাল ট্রেনিং বা ভোকেশনাল শিক্ষা ব্যবস্থাটা কেন গ্রো করতে পারছে না? শিক্ষার তো 2টো দিক আছে বা 3টে দিক আছে। একটা দিক হচ্ছে যে একেবারে প্রাথমিক শিক্ষায় আপনি কতগুলো মৌলিক বিষয় শেখেন। আপনার মূল্যবোধ হতে পারে, অঙ্ক হতে পারে, লেখাপড়া, এইটুকু আপনি শিখছেন এবং এটা আপনার মানবাধিকার। তারপরে যতই শিক্ষা বিস্তৃত হয়, যখন আপনি এটাকে বলা যায় যে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে গেলেন, তখন আসল ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা দক্ষতা দেওয়া হবে, কোনো একটা বিষয়ে দক্ষতা দেওয়া হবে। তারপর যখন আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি গেলেন, তখন কিন্তু আসল লক্ষ্যটা হচ্ছে যে আপনি একজন মুক্ত মনের মানুষ হবেন, মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার, এবং আপনি একেবারে স্বাধীনভাবে কোনো একটা বিষয় নিয়ে ভাবতে পারবেন এবং সেটার ব্যাপারে আপনার একটা মতামত থাকবে। তা এখন কথাটা হচ্ছে যে এই যে একটা ব্যবস্থা আছে, এর 2টো দিক আছে। একটা দিক হচ্ছে যে আমাদের চাকুরির বাজার, শ্রমের বাজার, দক্ষতার বাজারে আমরা কিভাবে কর্মে নিয়োজিত হব। সুতরাং শিক্ষার সঙ্গে কর্ম নিয়োজনের একটা বিশেষ সম্পর্ক আছে। কিন্তু উচ্চশিক্ষার প্রতি আমাদের একটা অন্য রকমের মনোভাব রয়েছে এবং এটাকে আমরা অন্য রকমের একটা মূল্য দেই। এটার সাথে সম্মানের একটা মূল্য আছে। আমার পুত্রটি MA পাশ করেছে, এটার সঙ্গে একটা বিরাট একটা সম্মানের মূল্য আছে, একটা পারিবারিক মূল্য আছে, সামাজিক মূল্য আছে। এখন কি বিষয়ে সে পাশ করেছে এবং সেটার উপযোগিতা কতখানি, প্রাসঙ্গিকতা কতখানি, এটা আমরা বলি না। যেহেতু আমরা উচ্চশিক্ষার প্রতি একটা বিরাট সামাজিক, পারিবারিক মূল্য এবং সম্মানের মূল্য দিই, স্বাভাবিকভাবেই যেগুলো কারিগরি শিক্ষা যেগুলো আছে, যেমন মনে করুন মিস্ত্রির কাজ কিংবা বলা চলে যে কাঠের কাজ, এগুলো যারা করেন আমরা মনে করি যে তারা শ্রমিক শ্রেণীর, তারা পেশাজীবী নন। এই জাতীয় একটা ফারাক কিন্তু আমরা করি। সাংবাদিকতা যারা করেন পেশাজীবী, শিক্ষক যারা করেন সেটাও পেশাজীবী, এবং আমরা মনে করি যে এগুলো একটা বিদ্যায়তনিক একটা মূল্য আছে। কিন্তু যখন আপনি কারিগরি
শিক্ষায় যাচ্ছেন এবং বিশেষত বিভিন্ন রকমের দক্ষতা অর্জন করছেন কারিগরি দিকে, আমরা ঠিক তাকে সেই মূল্যটা দেই না। বরং মনে করা হয় যে যে সমস্ত ছেলে মেয়ে লেখায় পড়ায় অতটা মেধাবী নয় তাদেরকে মাধ্যমিক পর্যায়ের পরে কারিগরি দিকে ঠেলে দাও। তো এই যে একটা সামাজিক মনোভাব, এই যে একটা সামাজিক মূল্যবোধ, নেতিবাচক মূল্যবোধ রয়েছে, এই কারণেই আমার মনে হয় যে কারিগরি শিক্ষাটা বা কারিগরি যে দক্ষতাটা সেটা ঠিক সমাজে সামাজিক মূল্য পাচ্ছে না। স্যার, আমরা বছরের পর বছর ধরে, আপনারা বলছেন, আমরা লিখছি যে আমাদের যে বিদেশে জনশক্তি রপ্তানি করা হয় একটা বড় অংশ যাচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের রেমিটেন্স আয় কিন্তু বেশি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলোর যে পরিমাণ মাথাপিছু রেমিটেন্স আয় সেটা আমাদের অনেক কম। এটার কারণ হচ্ছে দক্ষতার অভাব। এই যে বছরের পর বছর ধরে বলছেন কিন্তু আসলে কাজ হচ্ছে না, এটা কেন বা আসলে কি করা দরকার? আমার মনে হয় যে এটা তো যে পরিমাণ অর্থ আসার কথা সেই পরিমাণ অর্থ আসছে না, এটা সত্যি কথা। তো এটার কিছু কিছু অন্তরায় আমরা জানি যে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে অসুবিধে রয়েছে, অর্থ পাঠানোর ক্ষেত্রে অসুবিধা রয়েছে, এবং অর্থ পাঠানোর ক্ষেত্রে একটা বড় অসুবিধা হচ্ছে যে যারা অর্থ পাঠাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা অক্ষর জ্ঞান সম্পন্ন নন, অদক্ষ শ্রমিক। সুতরাং তারা ঠিক জানেন না যে কিভাবে অর্থ পাঠাতে হবে। তো সেটা গেল একটা দিক। কিন্তু মৌলিক দিক যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে যারা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে বা অন্যান্য জায়গায় কাজ করতে যাচ্ছেন তাদের দক্ষতাটা কোন স্তরের এবং কি কাজ তারা করেন। আপনি ভারতের উদাহরণ দিয়েছেন। ভারত থেকে যারা যায় সেখানে অদক্ষ শ্রমিক অনেক, কিন্তু তারপরে ওখানে দক্ষ শ্রমিকও কিন্তু অনেক আছে, পেশাজীবী লোকজনও কিন্তু অনেক আছে। আমরা কিন্তু ওই জায়গাটাতে তো যেতে পারিনি। আমরা ঠিক ওই অদক্ষ শ্রমিকের স্তর পার হয়ে দক্ষতার দিকে যাওয়া, দক্ষ শ্রমিককে বাইরে পাঠানো, তার উপরেও পেশাজীবীদেরকে পাঠানো, সেই জায়গায় আমরা এখন অনেকটা পিছিয়ে আছি। এটার নানাবিধ কারণ। একটা মৌলিক কারণ হচ্ছে যে আমরা যেহেতু আমাদের শ্রমিক প্রেরণ করে যে অর্থ আমরা পাই সেটা নিয়ে আমরা খুব সন্তুষ্ট। আমরা বলি যে আমরা 20 বিলিয়ন পাচ্ছি, 30 বিলিয়ন পাচ্ছি, কিন্তু ওটাকে যে 50 বিলিয়ন বা 60 বিলিয়নও করা যায় সেই ব্যাপারটি কিন্তু আমাদের যারা নীতিমালা গ্রহণ করেন তাদের মাথার মধ্যে আসে না, এক। আর দুই হচ্ছে অদক্ষ শ্রমিকের যে চাহিদা যেটা আছে, একটা না একটা সময় কিন্তু এটা একেবারে এমন একটা স্তরে পৌঁছবে যেখানে আর অদক্ষ শ্রমিক প্রয়োজন হবে না। কেন আমি এটা বলছি? এটা বলছি এই কারণে যে উৎপাদন প্রক্রিয়ায়, এমনকি পোশাক শিল্পেও দেখবেন যে স্বয়ংক্রিয়তা ঢুকে যাবে এবং খুব ব্যাপক হারে ঢুকে যাবে। তখন কিন্তু অদক্ষ শ্রমিক যারা আছে, যারা মনে করেন যে বোতাম লাগাচ্ছে কিংবা চেইন লাগাচ্ছে, তাদের কিন্তু প্রয়োজনটা ফুরিয়ে যাবে। অতএব আমি মনে করি যে এই যে আমাদের একটা মনোভাব যে আমরা অনেক অর্থ উপার্জন করছি শ্রমিক পাঠিয়ে, এবং সেখানে আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি না, যে তথ্য প্রযুক্তি যখন বাড়বে তখন এই অদক্ষ শ্রমিকের যে চাহিদা সেটা কমে আসবে, দক্ষ এবং পেশাজীবীদেরকে বাইরে পাঠানো এবং অর্থ উপায়ের যে একটা সম্ভাবনা আছে, এই যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতের দিকে তাকানো, আমার মনে হয় যে আমাদের নীতিমালার মধ্যেও এটার একটা অভাব আছে। যার জন্য আপনি দেখবেন যে বিদেশে কর্মসংস্থানের দিকে প্রশিক্ষণের কথা যখন ওঠে তখন কিন্তু একেবারে প্রথাগত প্রশিক্ষণ যেটা, সেটার কথাই আমরা বলি, কিন্তু তার দক্ষতা বাড়ানো এবং তার আয় বাড়ানো এবং সে যে স্তরে কাজ করছে তার চাইতে উচ্চতর স্তরে সে যেতে পারে কিনা, সেইটার দিকে আমার মনে হয় যে আমাদের মনোযোগ দেওয়া দরকার। স্যার, আমাদের বৈষম্য দিন দিন বাড়ছে। এই বৈষম্যের সাথে আসলে দক্ষতা উন্নয়নের কোনো সম্পর্ক রয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার তো মনে হয় যে বিরাট সম্পর্ক আছে, দুদিক থেকেই সম্পর্ক আছে। একটা হচ্ছে যে আমরা যখন বলছি যে বৈষম্য বাড়ছে, তার একটা বৈষম্য হচ্ছে ফলাফলের বৈষম্য। আমরা আয়ের বৈষম্য বলছি, সম্পদের বৈষম্য বলছি, সেগুলো সব ফলাফলের বৈষম্য। কিন্তু যেখানে বৈষম্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুযোগের বৈষম্য। আমরা জানি যে শিক্ষায় আমাদের ত্রিধারা চতুর্ধারা একটা শিক্ষা ব্যবস্থা আছে, যেখানে একেবারে উচ্চতম পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থা, যেখানে সব রকমের সুবিধে আছে, সব রকমের ব্যবস্থা যেখানে আছে, সেইটার সঙ্গে একটা গ্রামের সরকারি বিদ্যালয়ে যে সুযোগ সুবিধা আছে এক নয়। তো এক যদি না থাকে তাহলে পরে ঢাকা শহরের উচ্চতম একটা বিদ্যালয় থেকে যে ছেলেটি বা মেয়েটি বেরিয়ে আসছে, আর মনে করা যাক যে নেত্রকোনার
একটা গ্রাম থেকে যে ছেলেটি বা মেয়েটি বেরিয়ে আসছে তারা সমানভাবে দক্ষ হয়ে সমানভাবে জ্ঞান নিয়ে আসবে না। না আসলে পরে তখন দেখা যাবে শ্রমবাজারে কিন্তু একটা বিভাজন হয়ে যাবে, এবং যে ছেলে বা মেয়েটি একেবারে উচ্চতম বিদ্যালয় থেকে বের হয়ে এসছে বা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসছে, পুরো পৃথিবী তার শ্রমবাজার, যে কোনো জায়গায় গিয়ে সে কিন্তু কাজ করতে পারবে। আর যে ছেলেটি বা মেয়েটি মনে করুন গ্রামের একটা বিদ্যালয় থেকে বেরিয়ে এসছে, তার জন্য কিন্তু শ্রমবাজার অত্যন্ত সীমিত। অতএব সুযোগের যে বৈষম্যটা আপনি তৈরি করলেন বা সমাজে তৈরি হলো বা অর্থনীতিতে তৈরি হলো, তার ফলে কিন্তু ফলাফলের একটা বৈষম্য তৈরি হয়ে যাবে স্বাভাবিকভাবেই। তা আমি মনে করি যে এই যে বৈষম্য বাড়তির কথা আমরা বলছি, আমরা খুব বেশি মনোযোগ দিই, আমরা বলতে আমি বলছি অর্থনীতিবিদেরা, যে আয়ের বৈষম্য কত হলো, গিনি সহগ কত, আমাদের যে সম্পদের বৈষম্য, একেবারে উপরের দিকে যে 1% আছে তাদের কাছে কত সম্পদ যাচ্ছে, আর নিচের দিকে যে 10% আছে তাদের কাছে কত সম্পদ যাচ্ছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো, আমি এটাকে অস্বীকার করছি না, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সুযোগের ক্ষেত্রে আমরা কী ধরনের বৈষম্য করছি। স্বাস্থ্য ব্যবস্থায় আপনি দেখুন 3-4 রকমের স্বাস্থ্য ব্যবস্থা আছে, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, বেসরকারি ক্লিনিক, তারপরে যাদের বিত্ত আছে, যাদের সামর্থ্য আছে, বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ নিচ্ছেন। তো এই জাতীয় একটা ব্যাপার যেখানে স্বাস্থ্য হচ্ছে মৌলিক মানবাধিকার, সেখানে যদি আপনি এই জাতীয় একটা বৈষম্য যদি থেকে থাকে, তাহলে আপনার স্বাস্থ্যের সুযোগ আমার স্বাস্থ্যের সুযোগ একরকম হবে না। দ্বিতীয় যে কথাটি শিক্ষার ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে মানুষের জন্য আমরা শিক্ষার সুযোগ, স্বাস্থ্যের সুযোগ বাড়িয়ে দিচ্ছি, আমরা এতগুলো বিদ্যালয় স্থাপন করেছি, এতগুলো সরকারি হাসপাতাল করা হয়েছে গ্রামে গঞ্জে উপজেলায়, হ্যাঁ করা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে একটা হচ্ছে পরিমাণ, কিন্তু সেই পরিমাণ যেটা আপনি বাড়িয়েছেন সেটার গুণগত মান। দরিদ্র মানুষ কি একই রকমের চিকিৎসা ব্যবস্থা পাচ্ছে ধনী মানুষ যেটা পাচ্ছে? একটি দরিদ্র পরিবারের সন্তান কি একই গুণগত শিক্ষা পাচ্ছে যেটি একটি ধনী শ্রেণীর গৃহস্থালী থেকে একটি সন্তান পাচ্ছে? সুতরাং আমার মনে হয় যে বৈষম্যের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আসা উচিত। আমরা বৈষম্যকে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে না দেখে আমি মনে করি যে বৈষম্যকে রাজনৈতিক দিক থেকেও দেখা দরকার, কারণ সেখানেও কণ্ঠস্বরের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অংশগ্রহণের স্বাধীনতার মধ্যে বৈষম্য আছে। এটাকে সামাজিক ভাব থেকেও দেখা দরকার, কারণ বহু ক্ষেত্রে আমরা অর্থাৎ যারা শিক্ষিত, যারা বিত্তবান, তারা যে সুযোগটা পাচ্ছে অন্যরা সেটা পাচ্ছে না। সাংস্কৃতিক দিক থেকেও বৈষম্য আছে। আপনার একেবারে ধনিক শ্রেণীর যে সংস্কৃতির চর্চা করছেন, দরিদ্র শ্রেণীর মধ্যে সে সাংস্কৃতিক চর্চা নেই। অতএব আমি মনে করি যে বর্তমান সময় বাংলাদেশে এই বৈষম্য ব্যাপারটিকে বহুমাত্রিক দিক থেকে দেখা দরকার, শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক দিক থেকে। এবং যখন এখন আমরা সবাই বলছি যে আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, সেই বৈষম্যহীন সমাজ এটা কিন্তু খুব বড় একটা ধারণা। এখানে আমরা বলছি যে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, রাজনৈতিক বৈষম্য থাকবে না, সামাজিক বৈষম্য থাকবে না, খুব ভালো কথা। তারপরেও কিন্তু কথা আছে, সেটা হচ্ছে যে অধিকারের ক্ষেত্রে বৈষম্য থাকবে না, সুবিচার প্রাপ্তির ব্যাপারে বৈষম্য থাকবে না, এবং একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে দুজন ব্যক্তির মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যদিও একজন ব্যক্তি ধনিক আরেকজন ব্যক্তি দরিদ্র, যদিও একজন ব্যক্তি শিক্ষিত আরেকজন ব্যক্তি অশিক্ষিত, যদিও একজন ব্যক্তি নগরে বাস করেন আরেকজন গ্রামে বাস করেন। এই ব্যাপারগুলো কিন্তু বৈষম্যের এই ব্যাপারগুলো আজকে যখন বাংলাদেশ ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। এই যে দক্ষতা উন্নয়নে এত কথা হচ্ছে, আসলে কি করা দরকার? একদম টু দ্য পয়েন্টে যদি বলেন যে কি করা দরকার দক্ষতা উন্নয়নের জন্য। আমার মনে হয় প্রথমেই চাহিদার একটা চিহ্নিতকরণ করা দরকার। দেশে কি চাহিদা আছে, বিদেশে কি চাহিদা আছে, বর্তমানে কি চাহিদা আছে, ভবিষ্যতে কি জাতীয় দক্ষতা চাহিদা হতে পারে। দ্বিতীয়ত, এই চাহিদা যখন আপনি নিরূপণ করে ফেললেন, তখন আপনি যোগান কি করে দেবেন, এবং যোগানের সবচাইতে বড় জায়গা যেখানে সংস্কারের দরকার সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আপনি শিক্ষা ব্যবস্থায় কি করবেন, প্রশিক্ষণে কি করবেন। তৃতীয় হচ্ছে, যখন আপনি চাহিদা চিহ্নিত করলেন, আপনি যোগানটা দেওয়ার চেষ্টা করলেন, তারপর আপনাকে একটা মূল্যায়ন করতে হবে। কারণ আমরা একটা খুব গতিময়
ব্যাপার দিয়ে যাচ্ছি এবং পুরো দক্ষতা ব্যাপারটি গতিময় মূল্যায়ন করে তখন আবার আপনাকে নির্ধারণ করতে হবে আপনার পথযাত্রা কী রকমের হবে। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।